রানা প্লাজা ধসের ১১ বছর পর কারখানায় নিরাপত্তা ব্যবস্থায় অনেকটাই পরিবর্তন এসেছে। দীর্ঘ আন্দোলনের পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরিও বেড়েছে, কিন্তু তাদের জীবনমানের উন্নয়ন কতটা হয়েছে? এদিকে মালিকরা বলছেন কর্মপরিবেশ উন্নতি করতে বিনিয়োগ করলেও উৎপাদন খরচের তুলনায় দাম পাচ্ছে না তারা। এই বিষয়গুলি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের উপদেষ্টা কামরুল হাসান। কামরুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। প্রথমেই আপনার কাছে যেটি জানতে সেটা হচ্ছে, মালিক পক্ষ থেকে বলা হচ্ছে তারা বিশ্ববাজারে বেশি দাম পাচ্ছে না, এজন্য শ্রমিকদের বেতন বাড়াতে পারছেন না। এই ব্যাপারটি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। ঠিক কথাটি আমি আজকে রানা প্লাজার দিবসে যারা সেদিন নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতিশ্রুতির প্রতিপাদন করে জানাচ্ছি যে কথাটি আসলে ওনারা এগুলো বলেন, কিন্তু প্রকৃতপক্ষে যে ঘটনাটি 11 বছর আগে ঘটলো রানা প্লাজায়, আজকে তার 11 বছর পূর্ণ হতে চলেছে। এখনো আমাদের এই রানা প্লাজার ঘটনার মূল যে ইয়েটা ছিল সেটি হচ্ছে যে এর দায়বদ্ধতা এবং এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার এবং সেই সাথে বিল্ডিং কোড না মেনে যে হল সেটিকে সে বিচার। এই 11 বছরও কোনো সেই মামলার কোনো ইয়ে হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় সূত্রিতা এক্ষেত্রে শুনতে পাচ্ছেন নাকি? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো ফলে শ্রমিক বাংলাদেশের গার্মেন্টসের প্লাটিনাম হয়েছে, গোল্ডেন হয়েছে, এমনকি আপনারা দেখেছেন যে পরিবেশ বান্ধব গার্মেন্টস স্বীকৃতি পেয়েছে আমাদের অনেকগুলো গার্মেন্টস। কিন্তু শ্রমিকদের যে জীবনমান, শ্রমিকদের যে কাজ কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সেটি আজও সুরা এবং সে যে তিমিরে ছিল সেই তিমিরে রয়েছে। আজকে এই রানা প্লাজা দিবসে আমাদের দাবিটা হচ্ছে আজকে যে শ্রমিকরা এখনো তাদের চিকিৎসার জন্য যে সহায়তা করছেন সেই চিকিৎসা তাদের দেওয়া হোক। ক্ষতিপূরণটা যেটি এখনো অনেকেই পাননি তাদের সেই ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং সেই ক্ষতিপূরণ বাংলাদেশের আমরা যে দাবি করেছি আইএলও কনভেনশন 121 আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদানের এবং যে সাথে কোনটাকে সমন্বয় করে। আমরা এটা আপনি এই 11 বছর পূর্তিতে অর্থাৎ তাদের যারা ক্ষতি তাদের সহায়তা এবং রানা প্লাজার ঘটনার সাথে যারা জড়িত সেই দোষীদের বিচারের আওতায় বিচারটা করা নিতে পারে। ক্ষতিপূর্ণ বিষয়টি তো আমরা এখানে ইতিমধ্যে জানতে পারলাম, আপনিও সেই বিষয়টি আসলে উল্লেখ করছিলেন। পরবর্তী প্রশ্ন আমার এই দিক থেকেই ছিল যে আসলে কি পরিমাণ আসলে এই পর্যন্ত ক্ষতিপূরণ পেলেন, এবং যারা এখনো পাচ্ছে না তাদের জন্য আসলে কি ব্যবস্থা হতে পারে? কারণ আমরা তো শ্রমিকদের জন্য, শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়েও আসলে নানা ধরনের আন্দোলন হয়েছে। এখানে বিভ্রান্তি রয়েছে। বিভ্রান্তিটা হচ্ছে যে ক্ষতি আমাদের যে আইন, কথাটা কেটে যাচ্ছে, আমি কথাটা বলতে পারছি কিনা জানি না, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, কিন্তু যেটি হচ্ছে যে আমাদের দেশে যে শ্রম ক্ষতিপূরণের যে আইন সেটি অত্যন্ত মানে খুবই, এটা কোনো বর্তমান সময়ে এটি উপযোগী নয়। আমরা সেই ক্ষতিপূরণ আইনটাকে সংশোধন করে সেটিকে আমরা বলেছি সরকারের আমাদের আদালতের একটা নির্দেশনা ছিল, যেটি হলো যে সরওয়ার্দী কমিশনের যে তারা বলেছিলেন যে 15 লক্ষ টাকা শ্রমিকদের ক্ষতিপূরণের প্রদানের, সেটি আসলে কোনো কার্যকর হয়নি। এবং এখনো প্রায় 200-250 শ্রমিক আজকেও রানা প্লাজার এখানে সমবেত হয়েছিলেন, তারা এখন সেই ক্ষতিপূরণ এবং চিকিৎসা পরিপূর্ণ তারা পাননি, তারা অভিযোগ করেছে। ফলে সেটা আসলে খুবই, সেটা তো আমরা জানলাম ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়, কিন্তু ইতিমধ্যে যেসব শ্রমিক গার্মেন্টসের মধ্যে কাজ করছেন, কিছুদিন আগেও আমাদের ন্যূনতম মজুরি সেটি নির্ধারণ করা হলো 12,000 টাকা, এবং যে ধরনের আমরা মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি দেখছি এবং যে ধরনের বিনিয়োগ নতুন করে আমাদের তৈরি পোশাক খাতে আসছে, কি মনে করেন এই মজুরি দিয়ে আসলে কতটুকু চলবে এই জীবন শ্রমিকদের? কারণ সংসার তো চালাতে হয়, তার উপরে উচ্চ মূল্যস্ফীতি চলছে, কি অবস্থা?
এটা এটা আপনারাই বাজার ইয়ে করেন, দেখেন এই ঊর্ধ্বগতির এই বাজারে এই মজুরি আসলে কোনো কাজে আসে না। এখানে একজন মানুষের জীবন ধারণ এবং তার যে পরিবারকে বাঁচাবার জন্য যে প্রয়োজনীয় যে মজুরি, যেটাকে আমরা বলছি ফ্লোর প্রাইস অথবা ন্যায্য মজুরি, সেই মজুরিটা আসলে অর্জিত হচ্ছে না এবং এইটা ডেফিসিট থাকছে এবং এতে শ্রমিকের জীবনমান অত্যন্ত নিচে নেমে যাচ্ছে। সেই জন্য আমরা রেশনের ব্যবস্থার কথা বলেছি, যে রেশনের ব্যবস্থা করো, অন্তত খাদ্য নিরাপত্তা শ্রমিকের নিশ্চিত হয়, বিশেষ করে গার্মেন্টস ব্যবস্থাটা। আসলে এখানে নিয়ে আরো বেশ কিছু পরিকল্পনার প্রয়োজন হয়েছে এবং আমরা আশা করব সেই পরিকল্পনাগুলো যথাযথ কর্তৃপক্ষ আসলে নজর দেবেন। ধন্যবাদ।